আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। পদত্যাগের পর নাহিদ ইসলাম। প্রয়োজনে মাহফুজ ও আসিফও যোগ দেবেন দলে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যথাসাধ্য চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবসে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি স্বজনদের। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্য দেশের ভেতরে নানা অস্থিরতার সৃষ্টি করছে, অভিযোগ তারেক রহমানের। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান। এবং মৎস্য অধিদপ্তরে ফিশারিজ প্রকল্পের শত কোটি টাকার দুর্নীতি। সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণ ও নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সাংবাদিকদের একথা বলেন তিনি। শুক্রবার আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার জন্যই সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ ও জনগণের কাতারে থেকে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাহিদ। আরো বলেন, প্রয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও পদত্যাগ করবেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দিয়ে জনমানুষের দাবি আদায়ে রাজপথে যাত্রা শুরু নাহিদ ইসলামের। এরপর কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে শেখ হাসিনা সরকারের পতনের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন তিনি। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলনকে দেশ সংস্কারের আন্দোলনে রূপান্তরের অন্যতম কারিগর নাহিদ ইসলাম। গুম নির্যাতনের শিকার হয়ে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এই ছাত্রনেতা। জীবন বাজি রেখে দাবি আদায়ে রাজপথে ছিলেন অটল। সমন্বয়কদের ডিবি অফিসে আটকে রেখে জোর করে আন্দোলন বন্ধেরও ঘোষণা দিতে বাধ্য করেন তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাইয়ের শেষ দিকে শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞের মধ্যেও আন্দোলন থামাতে যখন নানা প্রলোভন দেওয়া হয়, তখন নাহিদ বলেন, স্বৈরাচার খুনি আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আলোচনা নয়। ঘোষণা দেন স্বৈরাচার পতনের এক দফা। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম অর্জন করেন উদীয়মান এই নেতা। নতুন বাংলাদেশের শুরু থেকেই রাজনৈতিক দল গোছানোর চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটি গঠনের পর নতুন দলের নাম ঘোষণার অপেক্ষায় সবাই। আসছে শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ হবে কাঙ্ক্ষিত সেই দলের। নতুন এ দলের অন্যতম দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকারের তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই নেতা। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে জনগণের কাতারে থাকা বেশি প্রয়োজন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তরুণ রাজনৈতিক নেতা হিসেবে নতুন দলের নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন নাহিদ ইসলাম, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ ঘিরে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানান। এতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন, আগামী যাত্রা শুভ হোক। এদিকে নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। রাসনা দাস জানাচ্ছেন বিস্তারিত। তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের স্বীকৃতি জানাতে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। এখন আমাদের একটাই দাবি, বিচার। আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই। এ সময় সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর প্রধানরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এই ঘটনা দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাহিনীর এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারিক ব্যবস্থাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে তা কারো জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। সেনাপ্রধান আরো জানান, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় সেনাপ্রধান আরো জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে তার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা দ্রুত এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার 16 বছর পরও থামেনি শহীদদের স্বজনের আহাজারি। বিমর্ষ চেহারার গাল বেয়ে এখনো নেমে আসে অশ্রুধারা। তাদের সাথে যেন কাঁদছে গোটা দেশও। এবার পিলখানা হত্যাকাণ্ডের দিনটি পালিত হচ্ছে ভিন্ন আবহে। শহীদদের স্মরণে প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বনানী সামরিক কবরস্থানে তাই রাষ্ট্রীয় আচারে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং বিজিবি মহাপরিচালক।
রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো শেষে শহীদদের কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন স্বজনরা। বেদনার সেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় সন্তোষ জানান তারা। কারা করছে সবাই জানে, এটা যেন হয় বিচারটা এমন ভাবে বিচার হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। মঈনুল আহমেদের এখানে সম্পৃক্ততাও থাকতে পারে, কারণ ওনার নির্লিপ্ততার জন্য এতগুলি মানুষকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা থাকতে পারে, এটা তদন্তেই বের হয়ে আসবে। তদন্ত কমিশনের মূল কাজটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং, অর্থাৎ পেছনে ষড়যন্ত্রকারী বের করা, সেটা আওয়ামী লীগের হোক অথবা সেটা পার্শ্ববর্তী দেশের হোক, তারা এটা বের করতে পারবে বলে আমরা আশাবাদী। এ সময় বিএনপি ও জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও শ্রদ্ধা জানাতে আসে শহীদদের। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। প্রত্যাশা করব এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন এই ঘটনার সঠিক বিচারের জন্য গঠিত তদন্ত কমিশন বেঁধে দেয়া 3 মাস সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। জাতীয়ভাবে শহীদদের স্মরণের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহে নিহতরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, এমন আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে। তাদের পরিবারের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। এবার এই শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে পরিবারগুলোর দাবি, তদন্ত কমিশনের মাধ্যমে বেরিয়ে আসুক এই ঘটনার আসল রহস্য, শাস্তি পাক অপরাধীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভেতর নানা অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও একে কেন্দ্র করে গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে বিভেদে জড়ানো যাবে না। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সারা দেশে দল পুনর্গঠনের অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলন। এতে টাউন হল ময়দান সহ শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসব আমেজ। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতার পর বাবা জিয়াউর রহমানের চাকরির সুবাদে কুমিল্লায় কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচন সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে? শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য। এই তারেক রহমান ব্যক্তি বা দলীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান। আমরা মতপার্থক্য থাকলে
আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে। মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। বিএনপির সিনিয়র নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জন আকাঙ্ক্ষার বাইরে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও নেতাকর্মীদের সতর্ক করেন। সংসদে ছিলাম, সেই সংসদ। মইনুল আহসান, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা বজায় রেখে শক্ত হাতে সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে কাদা ছোড়াছুড়ি ও অহেতুক বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তার অভিযোগ, কিছু মানুষ নানা ইস্যুকে ব্যবহার করে আবারও সবাইকে রাজপথে নামিয়ে বিশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ দায়ী। শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মঈন আহমদকেও দায়ী করব। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে, সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাঁদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে একদল মনে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষকে মুক্তি পেতে হলে অপরাজনীতি ছাড়তে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেনা শহীদ দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, এতে সরাসরি জড়িত ভারত। আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? আপনারা মাথায় হাত দেন কেন? আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কাছে। সে সাহস তো নাই। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না। রমজানে নিত্যপণ্যের দাম যেন কোনোভাবেই না বাড়ে সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায় নিরাপত্তা দিতে না পারলে বিনিয়োগ হবে না। এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেনশিয়াল ব্যাপারে, গুডসের ব্যাপারে আমরা ইসে করবো না। তো এলসিটা করতে একটু ইজ হবে এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা বলছি যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে তাদেরকে জন্য এলসি করার জন্য একটু ফ্যাসিলিটেট করে। দলের বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের পাশাপাশি যে কোনো প্রয়োজনে রাজপথে আন্দোলনের প্রস্তুতিরও বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বৃহস্পতিবার হতে যাওয়া বর্ধিত সভার প্রস্তুতি দেখতে গিয়ে দলের নেতৃবৃন্দ একথা বলেন। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিবুন নবী খান সোহেল জানান, বর্ধিত সভায় সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের 4000 নেতা অংশ নেবেন। মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আহমেদ পাভেল বলেন, দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হলে আমাদের নিজস্ব একটা ঐক্য প্রয়োজন, যে ইউনিটের ভিত্তিতে আগামী দিনে আমাদের করণীয় কি। পার্টির পক্ষ থেকে সেই মেসেজ যখন আসবে, আমরা সারা বাংলাদেশে একত্রিত হয়ে আমাদের দলীয় অবস্থান থেকে দলকে সুদৃঢ় করা, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি,
সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট দক্ষতা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সেই টার্গেটে পৌঁছতে সক্ষম হব। মৎস্য অধিদপ্তরে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে নিম্নমানের কাজ ও শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। 6 বছরেও কাজ শুরু করতে না পারায় ফেরত দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তার প্রায় 800 কোটি টাকা। প্রকল্প পরিচালক এস.এম. মনিরুজ্জামান জানান, সিন্ডিকেট করে মহা দুর্নীতি হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন শফিউর রহমান তানিম। মৎস্য খাতে টেকসই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা বাড়াতে 1868 কোটি টাকা ব্যয়ে 2018 সালের জুলাই মাসে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হতে 4 মাস বাকি থাকলেও এখনো কক্সবাজারের চকরিয়ায় সুইচ গেট সহ 72 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ কাজই বাকি। সরজমিনে গিয়ে দেখা যায় নিয়ম নীতি তোয়াক্কা না করে তড়িঘড়ি করেই মাটি ভরাট করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এটা হচ্ছে 2 ফিট পর পর আমরা লেয়ারে করতেছি। 124 কোটি টাকা আপত্তি দিয়ে গেছে। অডিট আপত্তি আছে, মানে কেনাকাটার মধ্যে অনিয়ম থাকতে পারে। আপনারা এখানে যারা কর্মকর্তা আছে তারা কি আপনাদের সহায়তা করতেছে? এইটাই তো সমস্যা। এটা করলে তো আমি এতদিন সব জানিয়ে দিতাম। আপনি সহায়তা করতেছে না? আমি চেষ্টা করতেছি করানোর জন্য। এখন তো সব সিন্ডিকেট ভাবে আসছে, কেউ তো আর ইয়ে ভাবে আসছে না। 5 আগস্ট পরবর্তী এই সময় প্রায় 800 কোটি টাকা তারা ফেরত দিয়ে দিল, প্রায় অর্ধেক টাকা। আর আপনি যেটা নিজেই খুলে বললেন যে এই টাকা যদি এরকম 5 আগস্ট না করতো তাহলে টাকাটা তারা মেরে দিত। তাও বলি নাই। আপনাকে কিন্তু সরল বিচারের কথাটা আমি বলছি। না হজম করতে আপনি বলছেন এই টাকাটা হজম করে ফেলতে পারতো মনে হয়। এদিকে জেলেদের নিরাপত্তায় কেনা হয় 8000-এর বেশি অবস্থান শনাক্তকরণ মেশিন, জিএসএম ডিভাইস, যার অধিকাংশই 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। 285 পাইতে পারি। কেউ বলতেছে যে যদি সমুদ্রের মধ্যে যায় তখন ওটা রিস্ক করা যায় না। এই মনিটরিংটা ছিল না বিধায় এরা এই সুযোগগুলো পাইছে। যেহেতু দীর্ঘদিনের একটা অনিয়ম, আমাকে তো একটু সময় দেবেন আপনি। বর্তমানে 300-র মতো ডিভাইস সক্রিয় থাকলেও ইন্টারনেট সংযোগের পুরো 3 লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হ্যাঁ, সিমেন্ট এক্সটেন্ড করা হয়েছে টাইম। এই যে আপ টু জুন পর্যন্ত 2025 পর্যন্ত। হ্যাঁ, এখন মানে আপনারা প্রতি মাসে প্রায় 3.5 লাখ টাকা দিচ্ছেন। হ্যাঁ, প্রকল্পে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 6টি হাই স্পিড বোট ভারত থেকে কেনা হয়। এর মধ্যে প্রথম লটের 3টি স্পিড বোটই নিম্নমানের। পরের যে 3টা আসছে এটা কিন্তু রিকন্ডিশন যায়নি। প্রথম দিকের আমি অবজারভেশন বলতে পারবো না, এবং বোটের অবজারভেশন খারাপ। জানা যায় সাবেক প্রকল্প পরিচালকদের নির্দেশেই উপ প্রকল্প পরিচালক মনীশ কুমার মণ্ডল, হিসাব রক্ষক তাপসী মরিয়ম বেগম সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে এই মহা দুর্নীতি হয়েছে। আমার কেন সম্ভব না? কারণ আমি যদি পিডি ভালো থাকি, ওরা কিছু করে থাকে, সেটা পিডি নির্দেশনায় করছে। কারোর ক্ষমতা আছে, আমার সামনে এসে বলুক না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহিদুজ্জামান শেখ। এতে আরও জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া শিক্ষার্থীদের আগামীকাল সকাল 10টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এদিন আসামি পক্ষের আইনজীবী বলেন, এটিএম আজহারের রিভিউ আবেদনে আরও কয়েকটি যুক্তি যোগ করার বিষয়ে আবেদন করা হয়। এদিকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতের উপর চাপ সৃষ্টি নয়, বিচার কাজ পর্যবেক্ষণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। 2019 সালে 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে, এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে, নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে, এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে। আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। দুদফা নামাজে জানাজা শেষে হিমঘরে রাখা হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। শুক্রবার চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার জানাজায় অংশ নিয়ে দলের নেতাকর্মীরা বলেন, তার চলে যাওয়া রাজনীতির জন্য বিরাট শূন্যতার সৃষ্টি হল। রাজনৈতিক ঘরানার বাইরে গিয়ে চট্টগ্রামে দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধার আসনে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তার অভাব কখনোই পূরণ হবার নয়। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। ভোরের নাস্তার টেবিলে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন সাবেক এ মন্ত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। জন্মভূমি চট্টগ্রামে রাজনৈতিক কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু তার সম্ভব হলো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। মানুষের অধিকার আদায়ের দাবিতে জেল খেটেছেন বহুবার। আমি গভীর শোক প্রকাশ করছি, উনি যে চলে গেলেন, উনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। 1943 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম এই বর্ষিয়ান নেতার। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। অংশ নেন 1971 সালের মুক্তিযুদ্ধেও। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম ও পরে একাধিকবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দায়িত্ব পালন করেন মৎস্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। ধানমন্ডির বাসায় তাকে দেখতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তারা বলেন, আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া রাজনীতির জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করল। সবচেয়ে বড় একজন অভিভাবক, একজন সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, মানুষের প্রিয় মানুষকে আমরা হারালাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শোক সহ্য করবার সকলকে ক্ষমতা দেন। সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকবে মানে গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে সর্বস্তরের নেতাকর্মীরা প্রিয় নেতাকে শেষ বিদায় জানান। শুক্রবার বা জুম্মা জন্মভূমি চট্টগ্রামের রাউজানে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
আগুন লাগার ঘটনায় গতকাল রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও 16 ঘণ্টা পর প্রশাসনের জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক পর্যটন কেন্দ্র এলাকায় ভ্রমণ আবারও উন্মুক্ত করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। সোমবার দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। এতে প্রায় 145টি রিসোর্ট, দোকান, বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে জানান হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা। সরকারি ক্রয়ে ইলেকট্রনিক কেনাকাটা বা ইজিপি প্রক্রিয়া জিম্মি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একথা বলেন। তিনি জানান, বাজার দখল, ঠিকাদারদের যোগসাজশ ও রাজনৈতিক প্রভাবের কারণেই সরকারি ক্রয় খাতের বেহাল অবস্থা। 2011 সালে ইজিপি চালুর পর থেকে এ ব্যবস্থার মাধ্যমে 5,96,921 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোট প্রকল্পের 61 ভাগ কাজ নিয়ন্ত্রণ করে শীর্ষ 5 ভাগ ঠিকাদার। 18 বছর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে এই সব কর্মকর্তাকে সব সুযোগ সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়া যে 3 জন কর্মকর্তা মামলা চলা অবস্থায় মারা গেছেন তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। 2005 সালে 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। বিএনপি জামাত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালে 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তারা আপিল করেন। এবারে আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন। এতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ প্রায় 22টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করছে। এ সময় নেদারল্যান্ডস দূতাবাসের বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রে কাস্টেন্স, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, চীনা দূতাবাস, বাংলাদেশের বাণিজ্য অর্থনৈতিক কাউন্সিলের সং ইয়াং, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, এগ্রো বাংলাদেশ এক্সপোর আহ্বায়ক আনোয়ার ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড রিমস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে মেলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ জানিয়েছে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ফ্রান্স। এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পেতে প্রয়োজনে ক্ষমতা ছাড়বেন প্রেসিডেন্ট জেলেনস্কির এমন ঘোষণার পর রাশিয়ার সাথে শান্তি আলোচনায় আশার আলো দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধ বন্ধ করা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলেও জানান তিনি। আমি মনে করি এই মুহূর্তে জরুরি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয় বাড়ানো। এই শান্তি অর্জন মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়। কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়।
তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টেজ জানিয়েছেন, এ মুহূর্তে ইউক্রেনের ন্যাটোতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। আমি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে দেখছি না, কারণ এর ফলে ন্যাটোর অনুচ্ছেদ 5 কার্যকর হবে এবং আমাদের সেনারা সরাসরি ইউক্রেনের প্রতিরক্ষায় নিয়োজিত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের মুখে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিতে একটি চুক্তি করতে যুক্তরাষ্ট্রে আসছেন জেলেনস্কি। জেলেনস্কির সাথে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। তিনি আশাবাদী ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ শেষের দিকে। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হবেন বলেও আশাবাদী মার্কিন এই ধনকুবের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইউক্রেনের জনগণের কাছে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন বিরক্তিকর হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশের নাগরিকদের কাছে জেলেনস্কি বিষাক্ত হয়ে উঠেছেন। সামরিক ও রাজনৈতিকভাবে তার দেয়া সব সিদ্ধান্ত অযৌক্তিক। জেলেনস্কি নিজ দেশের নাগরিকদের কাছে এখন বিরক্তিকর। তার বিভিন্ন সিদ্ধান্ত ইউক্রেন ও জনগণের জন্য ক্ষতিকর হয়ে উঠছে, যা দেশের জন্য আরও বিপর্যয় ডেকে আনতে পারে। এবারে পার্টেক্স খেলার খবর। টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটিকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছেন কোচ এবং খেলোয়াড়রা। দুপুরে ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগ করেন, অযোগ্য এবং অসৎ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে এই ফেডারেশনে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। গত 30 আগস্ট ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে সংস্কারের উদ্দেশ্যে পুরনো কমিটি বাতিল করে 9টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। নভেম্বরে ঘোষিত টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে আব্দুল্লাহ সরকার আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ইশতিয়াক আহমেদের কাঁধে। 3 মাস পর খেলোয়াড়দের একটি অংশ এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরলেন। বিগত 10 বছর 15 বছর আগেও গ্রুপ 3-তে খেলে আসছে, তো সেখান থেকে আমাদের গ্রুপ 2-তে যাওয়ার কথা ছিল। আর গ্রুপ 2 মানে বর্তমানে ইন্ডিয়ার সমপর্যায়ে আমরা চলে যেতে পারতাম। আসলে সেই জায়গা থেকে আমরা কিন্তু আরও ডাউনফল করেছি, অনলি বিকজ আমাদের এখানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার দক্ষতার ভিত্তিতে লোকজন এখানে পরিচালনা করেনি বিধায় আজকে আমরা 5ম গ্রুপে চলে এসেছি, গ্রুপ 5। বর্তমান কমিটিতে বিকেএসপির যে অযোগ্য একটা কোচ ইনচার্জ আছে তাসলিমা খাতুন লাকি, তো ইনি এই কমিটিতে আসে কি করে? তারা বলেন, এই খেলার উন্নয়নে একাধিকবার ফেডারেশনের সাথে যোগাযোগ করা হলেও তারা তা গুরুত্ব দেননি। আমি 15টা দলের ভিতরে 6 নম্বর স্থান করে আসছি বাহরাইন থেকে। আমাকে এখানে কোনো যোগ্যতা, কোনো সুযোগ সুবিধা দেয় নাই। টুর্নামেন্টের রূপরেখা সেখানে লেখা ছিল যে শুধুমাত্র দুপুরের লাঞ্চের তারা ব্যবস্থা, হসপিটালিটি সেইটা তারা ব্যবস্থা করবে, কিন্তু আমাদের সাথে বিকেএসপি যারা একই আমরা লবিতে আছি, একই ডরমিটরিতে আছি, তারা 3 বেলায় এখান থেকে খাবার গ্রহণ করতেছে আর আমরা 1 বেলা খাবার পাচ্ছি। খুব শীঘ্রই এসব অভিযোগ নিয়ে ক্রীড়া উপদেষ্টার কাছে যাবেন বলেও সংবাদ সম্মেলনে বলেন এসব খেলোয়াড়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টিতে পরিত্যক্তই হল চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। রাওয়ালপিন্ডির বৃষ্টিতে বল মাঠে গড়ানো দূরে থাক, টসই হতে পারেনি। তবে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বি গ্রুপের সেমিফাইনালে ওঠার অঙ্কটিও জমে উঠেছে। ম্যাচ পন্ড হওয়ায় 2 দলের ভাগে যোগ হয়েছে 1টি করে পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জয়ী হওয়ায় তাদের পয়েন্ট এখন 3। আগামীকাল লাহোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। সেই ম্যাচে যারা হারবে তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে যাবে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান, আর ইংল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। ওজি ও প্রোটিয়ারা জিতলে সেমিফাইনালে উঠে যাবে, তবে হেরে গেলে অনেক সমীকরণের মারপ্যাচে পড়তে হবে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। পদত্যাগের পর নাহিদ ইসলাম। প্রয়োজনে মাহফুজ ও আসিফও যোগ দেবেন দলে।
নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যথাসাধ্য চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবসে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি স্বজনদের। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্য দেশের ভেতরে নানা অস্থিরতার সৃষ্টি করছে, অভিযোগ তারেক রহমানের। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান। এবং মৎস্য অধিদপ্তরে ফিশারিজ প্রকল্পে 100 কোটি টাকার দুর্নীতি। সাবেক প্রকল্প পরিচালকের যোগসাজশে সিন্ডিকেট করে লুটপাটের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।